দর্শক, রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন ইলেকশন কমিশনার। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এই বছরের মধ্যে করতে হবে স্যার। ওই সাতক্ষীরা 4 যেটা জামাতের গাজী নজরুল ইসলামের, ওইটার ব্যাপারে কি বিরোধ নিরসনের কোনো ধরনের উদ্যোগ নেওয়ার জন্য স্পিকার পক্ষ থেকে আপনাদের কোনো না, আমরা কিছু পাই নাই। আমরা যদি চিঠিপত্র যদি পাইতাম তাহলে হয়তো আমরা আমাদের মতো করে যে আইন অনুযায়ী যে যেটা হয় সেটা করতাম। একটা জানতে চাই যে রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দিয়েছে কি? কোনো দিক নির্দেশনা উনি না 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 উনি উনি কোনো কিছুই বলেন নাই আমাদের কাছে, নির্দেশনামূলক কিছু উনি বলেন নাই। উনি জাস্ট আমরা বলেছি, আমাদের কাছে শুনতে চেয়েছে, আমাদের প্রস্তুতি কীরকম শুনতে চেয়েছেন, কবে কোনটা কবে করতে চান, এগুলো জাস্ট জানতে চেয়েছেন ক্যাজুয়ালি। উনি কোনো ধরনের কোনো কিছু আমাদের উপরে ইম্পোজ করেন না। উনি শুধু বরং বলেছেন আপনারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, প্রফেশনালি কাজ করতে পারেন, নিউট্রালি কাজ করতে পারেন, তার জন্য আমার যাবতীয় সহযোগিতা থাকবে আপনাদের। এটা উনি আমাদেরকে এশিওর করেছেন। আমি বলেছি যে স্যার আমরা আপনার কাছেই আসবো, ওনাদের কোনো অসুবিধা হলে। উনি বলেন যে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ওয়েলকাম। আমার সব ধরনের সহযোগিতা আপনাদের জন্য থাকবে। বলে যে আমিও তো আমার চেয়ার থেকে আমাকেও তো নিউট্রালি বিহেভ করতে হবে। উনি এটাই বলেছেন যে আমারও নিউট্রালি বিহেভ করতে হবে, সুতরাং আমি তো কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। এটা উনি বলেছেন এবং উনি সব সহযোগিতা করবেন বলেছেন আমাদেরকে। রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ইলেকশন কমিশনার। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্টের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত দেখুন শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাত ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় তথ্য সংগ্রহে রংপুরে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তিনি সবশেষ কি তথ্য সংগ্রহ করতে পারলেন তা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
তানভীর, আপনি তো খোঁজ খবর রাখছেন এ বিষয়ে। তো এর আগে যখন যুক্ত হয়েছিলেন তখন তো একজন আসামির বাবার সাথে আপনি কথা বলে কিছু তথ্য আমাদের দিয়েছিলেন। নতুন কোনো তথ্য আপনার হাতে রয়েছে কিনা জানাবেন। পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সাথে তো আপনার কথা হয়েছে, তারা কি বলছে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। জানি যে এই আলোচিত হত্যাকাণ্ডটি গত বৃহস্পতিবার মধ্যরাতে যখন ঘটে এবং শনিবার যখন এই লাশগুলো আসলে উদ্ধার হয়, তার ঠিক প্রায় একদিনের মাথায় পুলিশের কিন্তু অভাবনীয় সাফল্য। তারা এই ঘটনার রহস্য উন্মোচন করে ফেলে এবং তারা বলে যে ইয়াবা সেবনের জন্যই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমি যদি আপনাকে দেখাই সেদিন রাতের ঘটনাটি, আপনি একটু মূল্যায়ন করেন যে এই যে দেবীদাসের যে বাসাটি, সেই বাসার গেটটি সেদিনও ঠিক এইভাবেই তালাবদ্ধ ছিল এবং আমাদেরকে পুলিশ যেটি বলছে কিংবা জাতিকে যেটি জানাচ্ছে যে এই ওয়ালটা দিয়ে তারা আসলে এই যে পাশের যে বাসাটি দেখছেন, সেই বাসাটি কিন্তু গণপতি চক্রবর্তী অর্থাৎ যিনি মারা গিয়েছেন সেই বাসাটিতে যান এবং সেই বাসাটি থেকে আবার এই অল টোপকে তিনি আসলে এই বাসাটিতে ঢোকেন। এই যে তারা ঢুকছে, ভেতরে প্রবেশ করছে, সবকিছুই কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী ইয়াবা সেবনের জন্য তারা ঢুকছেন। কিন্তু আপনি দেখুন যে বাসাটিতে গণপতির যে বাসাটিতে তারা ঢুকছেন এবং যে রুমগুলো দেখছেন গণপতি বাসার নিচের তারাই নির্মাণাধীন এই বাসাগুলো, এবং যারা আসলে জ্ঞান রাখেন ইয়াবা সম্বন্ধে তারা কিন্তু জানেন যে ইয়াবা সেবনের জন্য একটি আবদ্ধ জায়গার প্রয়োজন হয় এবং যে জায়গাগুলো কিন্তু আপনি দেখছেন নিচে একদম আদর্শ জায়গা এবং এই জায়গাগুলোতে কেউ থাকে না। গণপতির পরিবার নিয়ে তারা তাদের দ্বিতীয় তলায় থাকে এবং আপনি দেখছেন যে এই জায়গাটি রেখে যে বাসাটিতে দেবুদাসের যে বাসাটিতে আমরা এখন আছি, সেই বাসাটির ছাদ হয়ে মুগ্ধ এবং তার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছে তার বাসার ছাদে যান। এবং আমরা বলতে চাই যে এই বাসাটির নিচেও কিন্তু একই রকম ব্যবস্থা ছিল, কিন্তু পুলিশ যেটি বলছে যে তারা ঠিক এই সিঁড়ি ধরে, দেবুদাসের বাসার এই সিঁড়ি ধরে তারা কিন্তু ধীরে ধীরে ওপরে ওঠেন গণপূতের বাসার ছাদে যাওয়ার জন্য। কারণ গণপূতের বাসার ছাদে গিয়ে তারা ইয়াবা সেবন করবেন। তার আগে তারা 8টি ইয়াবা কিনেছেন, পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং পুলিশ আমাদেরকে এটিও কিন্তু বলছেন যে দেবুদাসের বাসার ঠিক এই ফ্লোরটিতে এসে যে এই যে গেটটি আপনি দেখছেন, এই গেটটিতে দুজন ভাড়াটিয়া থাকে। দেবুদাস এই বাসায় থাকে না, এই বাসায় তারা নক করেছিলেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সেই বৃহস্পতিবার দিবাগত রাতে তারা কোনো রকম শব্দ পায়নি এবং তাদের বাসায় আসলে কেউ কিন্তু কোনো রকম শব্দ আছে কিংবা কেউ আছে তারা কিন্তু বুঝতে পারেনি। পুলিশের বয়ান অনুযায়ী এই সিঁড়িগুলো দিয়ে তারা যারা মার্ডার করেছে মুগ্ধরা, তারা এই ফ্লোরটিতে আসেন এবং এই ফ্লোরটি থেকেই তারা আসলে যে বাসাটি গণপূতের বাসা সেই বাসাটিতে যান। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাসাটি থেকে ইয়াবা সেবনের জন্য পাশের বাসাটিতে কেন তাকে যেতে হলো। আপনি দেখেন যে এই ফ্লোরের এই যে অবস্থা দেখছেন, চারদিকে কিন্তু মোটামুটি আটকানো এবং এই যে এখানে সোফাগুলোও কিন্তু আসলে রাখা আছে। অর্থাৎ কেউ যদি আসলে ইয়াবা সেবন করতে চায় কিংবা যারা ইয়াবা সেবন করে তাদের জন্য কিন্তু এই জায়গাটিও আদর্শ জায়গা, কিন্তু যারা মার্ডার করলো তারা এই জায়গাটিও বেছে নিলেন না। তারা পুলিশের বয়ান অনুযায়ী তারা ওইখান থেকে এই দিক হয়ে, এই যে আমি একটু দেখাতে চাই, এই যে দেবুদারের বাসার ছাদটি আপনি দেখছেন, এই বাসা থেকে একদম দেওয়াল ঘেঁষা ছাদ, এই ছাদটিতে তারা যায় এবং এই ছাদটির অবস্থা দেখছেন। পুলিশ যেটি বলছে হাফ অল করা, আমরাও আসলে দেখছি এটি হাফ অল করা ছাদ। দেবুদারের আসলে মরদেহটি ঠিক ওই যে ট্যাঙ্কিটি দেখা যাচ্ছে পানির, সেই ট্যাঙ্কির ওইখানটিতে পড়েছিল এবং এখানে ওই জায়গাটিতেই তারা ইয়াবা সেবন করছিলেন। পুলিশের বয়ান অনুযায়ী পুলিশ আমাদেরকে সেটি জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে জায়গাগুলো দেখালাম, কেউ যদি আসলে ইয়াবা সেবনের জন্যই আসলে এই দেবুদারের বাসার ছাদে উঠতে চায়, তারা যে রাস্তাটি ধরে আসলে এই ছাদ পর্যন্ত আসলো, সেই রাস্তাটির একাধিক জায়গায় ইয়াবা সেবনের মতো আদর্শ জায়গা ছিল। সেই জায়গাগুলো রেখে কেন আসলে অনেকগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর খুব শীঘ্রই আমরা পাবো বলে সবার প্রত্যাশা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুরে শিক্ষক তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার সবশেষ তথ্য নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর। ইউক্রেনে ফ্রন্টলাইন যুদ্ধে ড্রোন হামলায় গুরুতর জখম হয়ে দেশে ফিরেছেন ঝিনাইদহের রাজন। চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে তিনি সেনাবাহিনীর কাছে বিক্রি হয়েছিলেন। আহত হওয়ার পর তার অসহায়ত্বের দায় নেয়নি রুশ সরকার। কোমরের নিচ থেকে অচল রাজন এখন দালাল ও রিক্রুটিং এজেন্সির বিচার চান। একই সঙ্গে চান চিকিৎসা ও ক্ষতিপূরণ। রাজীব হাসানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার দেনা ও এনজিও থেকে 10 লাখ টাকা ঋণ করে নির্মাণ শ্রমিকের কাজে রাশিয়ায় যান ঝিনাইদহের রাজন হোসেন সহ 30 জন বাংলাদেশি। তিনি জানান,
মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের নেওয়া হয় ওয়ারেনবার্গের একটি হোটেলে। 4 দিন পর ব্যাংক কার্ড ও সিম কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন কাগজে সই নেয় দালালরা। পরে রাশিয়ার সেনা ক্যাম্পে 21 দিন প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় ইউক্রেনের ফ্রন্ট লাইনে। প্রথম দিনে ড্রোন হামলায় প্রাণ হারান 17 জন বাংলাদেশি। তৃতীয় দিনে আহত হন রাজন। আমি গত 7 মে 2026 সালে সোহেল আর লেন্টুর মাধ্যমে জাভেলিন এজেন্সির মাধ্যমে আমি রাশিয়ায় যাই। আমি ওনাদের কাছে বই জমা দিয়েছিলাম যে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে। ওনাদের বলছিলাম সৌদি অথবা মালয়েশিয়া দেওয়ার জন্য, কিন্তু উনি রাশিয়ায় দিয়ে দেয়। ওনাদের এটা বলেছি যে ওইখানে যুদ্ধ চলতেছে, ওখানে যাবো না, সৌদি বা মালয়েশিয়া দেন। বলতেছে কোনো সমস্যা নেই, যে এলাকায় যুদ্ধ আছে তোমাদের এলাকায় দেবে না, অন্য এলাকায়। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের একটি হাসপাতালে আশ্রয় নেন তিনি। পরে এক চিকিৎসকের সহায়তায় 23 আগস্ট ঝিনাইদহের কালীগঞ্জের গয়েশ্বরপুর গ্রামের বাড়িতে ফেরেন রাজন। এজেন্সি সহ এরা একসাথে চুক্তি করে হয়তো আমাদেরকে সবাইকে বেঁচেছে, 30 জনকে। এই সরকারের কাছে কি চান? এই সরকারকে আমাদের যে 30 জনকে পাঠাইছি, 30 জনের ফ্যামিলি আর্থিকভাবে অনেকই, তারপরে যে ওইখানে 17 জন অলরেডি মারা গেছে, আর বাকি যারা আছে আমি চাই যে তাদেরকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করুক। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন কালীগঞ্জের 2 জন, একতারপুরের লেন্টু ও যশোরের সোহেল। অর্থাভাবে তারাও চিকিৎসা করাতে পারছেন না। এখন অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি জাবালি নূরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগীরা। শুনছি কি আছে রাশিয়ায় যাতে অনেক টাকা লাগে, তাই না, মাত্র 7 লক্ষ টাকা লাগছে প্রতি মাসে, 1.5 লাখ টাকা করে আছে মাসে পাবে সে। কাজের জন্য ছেলে দিছি, তারা নিয়ে যে যুদ্ধায় দিয়ে আমার ছেলেটাই যে এইভাবে ক্ষতি করে দিয়েছে। আমার ভাইয়ের সাথে যে প্রতারণাটা হয়েছে, রাশিয়ায় নিয়ে যে যুদ্ধের ময়দানে বিক্রি করেছে, আমি এর বিচার চাই। এরা জানে সবকিছু জানার পরেও এরা এই যে পরে এটা যখন একটা ঘটনা ঘটে যায়, এরা কোনো দায়বদ্ধতা নেই না। যে এই সমস্ত দালাল চক্রের কঠিন শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার ও আদিবাসী যে আইনের অপরাধগুলো, এটা ফৌজদারি অপরাধ। এই বিষয় ওইটাই, যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাকিলা শম্পা, ৭১। চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ভোরে নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন বিওপি এলাকার ওই সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ শমশেরনগর ক্যাম্পের সদস্যরা এই পুশিনের চেষ্টা করে। পরে বিজিবির টহল দল দ্রুত গিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। তাদের ভারতের ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। পাশাপাশি এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মেঘনা গ্রুপের সিমেন্টবাহী পিকআপে হামলার মামলায় জামিন পেয়ে আবার চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার পিরোজপুরে ফ্রেশ সিমেন্টবাহী একটি পিকআপ চাঁদার দাবিতে আটকে রাখে। পরে চাঁদা না পেয়ে ভাঙচুর ও লুটপাট করে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র হামলাকারীরা পিকআপ থেকে নগদ টাকা ও সিমেন্ট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে সোনারগাঁ থানায় একটি মামলা করে ক্ষতিগ্রস্তরা। অভিযোগ পাওয়া গেছে, আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গাড়ি আটক করে লুটপাট করার পায়তারা করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, হুমকি ধামকি দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা গ্যাং তৈরি কইরা আমরা হুমকি দিতেছে, তুই বাড়ির সামনে যাইস, মানে বিভিন্ন লোক দিয়ে আর কি একটা উস্কানিমূলক কথা বলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যারা মাদক বিক্রি করে, মাদক বিক্রি বেচে খায়, খাগন নিয়ে একটা আশেপাশে হ্যাঁ বলে বন্ডাবন্দি করে, হ্যাঁ বলে এই মুরিদ বলে না কি বলে, মুরিদ বানাইছে, অনেক মুরিদ বানাইছে। তো এই মুরিদরা মনে করেন আমার যে কোনো সময় আমাকে জানে, নিরাপত্তা চাইছি সরকারের কাছে। হিমাগারে আলু সংরক্ষণে অযৌক্তিক অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সকালে শহরতলির মাটিডালি এলাকায় কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, হিমাগার কর্তৃপক্ষ প্রতি কেজি আলু সংরক্ষণে প্রায় 6 টাকা 75 পয়সা পর্যন্ত ভাড়া আদায় করছে, যা চাষী ও ব্যবসায়ীদের জন্য অমানবিক। তাদের মতে, হিমাগারের পরিচালন ব্যয় এবং ব্যাংকিং মুনাফা সহ প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ দাঁড়ায় 4 টাকা। এর সাথে 20% লাভ যুক্ত করলে 4 টাকা 80 পয়সা হয়ে যায়। আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজিতে সর্বোচ্চ 5 টাকা 20 পয়সা নির্ধারণের আহ্বান জানান আলু চাষী ও ব্যবসায়ীরা।
কমিটি ছিল তারা যে সুপারিশ প্রদান করছে 5 টাকা 20 পয়সা, এই 5 টাকা 20 পয়সা ভাড়া দরকার এবং ভাড়া হবে, এটাই করা উচিত। 14 টাকা আলু বেচে 7.5 টাকা খরচ, তো আমাদের উৎপাদন আছে, সালা আছে, বস্তা আছে, লিভার আছে, গাড়ি ভাড়া আছে। আমরা তো যারা আলু সংরক্ষণ বা আলু চাষ করি, ব্যবসা করি, পুরো পথে বসার মতো অবস্থা। আলু উৎপাদন করতে আমাদের খরচা পড়ছে 17 টাকা থেকে 18 টাকা কেজি, কোল্ড স্টোরের ভাড়া ধরছে 8 টাকা কেজি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুতুরে বিদ্যুৎ বিল দেওয়ার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতি একের জেনারেল ম্যানেজার নুরুল হুদার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা 12টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকরা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় গ্রাহকরা অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত জিএম এর নির্দেশে রিডিং না দেখিয়ে বিল দেওয়া হচ্ছে, এতে বিদ্যুৎ খরচ না করেও তাদের টাকা দিতে হচ্ছে। এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগে এই জিএম লোকজনের বিক্ষোভের মুখে পিরোজপুর থেকে উল্লাপাড়ায় আসে। বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লোকজন সরিয়ে দেয়। যে বিল আছে এটা দাবি যদি না মানে পরবর্তীতে আমরা আবার আন্দোলন করবো, যদি না মানে তার আমরা পদক্ষেপ চাই। সেইখানে গত 3 মাসে বা 6 মাসের মধ্যে কোনো বিল 400-500 এর বেশি আসে নাই। সেইখানে এই মাসে বিল আসছে অনেকের 11,000, 12,000 এবং এমন একজন আছে ওনার বিল আসছে 32,000 টাকা। এই বিল যদি সমান্য না করে দেয়, সমাধান যদি না করে, আমরা জিএম স্যারের পদত্যাগ চাই। দফা এক দাবি এক। আমাদের সমস্যা মূলত জুন জুলাই ছিল 500-700 টাকা বিল, আগস্টে এসে দেখা যাচ্ছে যে 8,000-10,000 টাকা বিল। ময়মনসিংহে বর্ষা মৌসুমী জলাবদ্ধতায় 4 গ্রামের পানিবন্দী মানুষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনার রিপোর্টে যেমনটি দেখছিলাম যে ভুক্তভোগীরা অভিযোগ করছেন খাল ভরাট সহ বিলে বাঁধ দিয়ে মাছ চাষ করায় এই জলাবদ্ধতা, তো এর বিরুদ্ধে কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এলাকাবাসী এ বিষয়ে কি বলছেন? এই বিষয়টি নিয়ে একাধিকবার মানববন্ধন সমাবেশ করেছে, জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করেছে, সংবাদ সম্মেলন করে স্মারকলিপি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই সমস্যার আমরা কোনো সমাধান বা কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। অথচ এক সময় কিন্তু এই জলাবদ্ধতা ছিল না, এই পানি কিন্তু নেমে যেত, কিন্তু সেই পথ নানা জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি এবং এই বিলের যে অংশ যেটি মুক্ত জলাশয় ছিল সেটি ভরাট করে পুকুর করার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা। তো এটি নিয়ে এখন এলাকাবাসী আসলে আন্দোলনের কথা ভাবছে। তো তারা বলছে যে আসলে এই যে বর্ষা যে তাদের যে ভোগান্তি হয় এটার কোনো শেষ নাই, তারা আসলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তো এই গতকালও কিন্তু রুস্তম আলী নামে একজন জেলে এই চর হরিপুর গ্রামে তিনি মারা গিয়েছেন। তার দাফনের জন্য কিন্তু কোনো মাটি ছিল না, যে এখানে শুকনো কোনো জমি না থাকায় তাকে চর লক্ষ্মীপুর পার্শ্ববর্তী গ্রামে সেখানে তাকে দাফন করতে হয়েছে। এবং বর্ষায় আমরা দেখি যে একাধিক শিশু কিন্তু পানিতে ডুবে মারা গিয়েছে, অনেকে বাসাবাড়িতে সাপের উপদ্রব বেড়েছে, এটি নিয়ে তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠায় কাটান। তো এখানে অসংখ্য ভুক্তভোগী এই আমার সামনে জড়ো হয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং কেন এই সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের পানির জন্য সমাধান হচ্ছে যে আমরা বুক করতে পারছি অনেক দিন ধরে, পানিতে বুক করতে পারছি, চলাফেরা করতে পারছি না, বাড়ি থেকে বাইরে হনো জানা, পায়খানা প্রস্রাব করা যায় না অনেক দিন ধরে এই পানির জন্য। আমরা একটু আরেকজনের কথা শুনবো, যে একটু বলবেন যে আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। স্যার, আমাদের পানির জন্য আমার 2.5 বছরের শিশু, এই বাচ্চারা নিয়ে আমি ঘরে দরবান্দা বসে থাকি, মানে পায়খানা প্রস্রাবের জন্য অসুবিধা। আমরা বাজার হাটে যেতে পারি না, আমরা কিছু করতে পারি না, খাওয়া দাওয়া অনেক কষ্ট। আমরা গরিব মানুষ, আমরা কোনো বশত গ্যাস কিনে আমরা খাবার খাইতে পারি না, গ্যাস আমরা কেনা সম্ভব না, কারণ আমরা কারেন্ট হুলতে রাইস কুকারে রাখতে পারি না, কারণ আমাদের স্বামীরা অনেক গরিব, কারণ হেরা কাজ করে আনলে আমরা খেতে পারি না, খেতে পারি না। সেই জন্য আমরা চাই আমাদের একটা পানির যাওয়ার জন্য একটা রাস্তা করে দেন, এটাই আমরা সরকার কাছে আবেদন করি। ধন্যবাদ। সারা আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের একটি চাওয়া যে অবিলম্বে যেন এই যে জলাবদ্ধতা সেই পানি যেন অপসারণের একটি ব্যবস্থা স্থানীয় প্রশাসন থেকে করা হয়, এটি তাদের দাবি। এবং তারা এটিও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত যদি এই প্রশাসন এই ব্যবস্থা না করে তাহলে তারা অচিরেই তারা নানান কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন।
বাবুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। ময়মনসিংহে বর্ষা মৌসুমী জলাবদ্ধতায় 4 গ্রামের পানিবন্দী মানুষের খবর তিনি আমাদের জানাচ্ছিলেন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে 9 জনের মৃতদেহ আজ বিকেল 4টায় দেশে আসার কথা রয়েছে। সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। তিনি রয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মৃতদেহ তো বিকেল 4টায় দেশে পৌঁছানোর কথা ছিল। এখনো মৃতদেহগুলো এসেছে কিনা, পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি তো মৃতদেহগুলো গ্রহণ করার কথা, তো তিনি এসে উপস্থিত হয়েছেন কিনা সেখানে জানাবেন আপডেট সেখানকার। ধন্যবাদ সারা। বিকাল 4টার পরে কিন্তু সৌদি আরবের রিয়াদে যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় যে সকল 16 জন প্রবাসী মারা গিয়েছিল তাদের মধ্যে 9 জন কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের বহনকারী যে বিজি 340 যে বিমানটি আছে ইতিমধ্যে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করেছে। এবং যদি বলি যে বাকি যে 8 জন বাকি রয়েছে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের বেশিরভাগের শরীর কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে এবং ভয়াবহভাবে যেহেতু পুড়ে গিয়েছে তাদের ডিএনএ শনাক্তের মাধ্যমে প্রাথমিকভাবে 9 জনের মরদেহকে শনাক্ত করা গিয়েছে এবং বাকি যে 8 জন আছে তাদেরকে আসলে ধাপে ধাপে আসলে তাদের মরদেহগুলোকে দেশে পাঠানো হবে এমনটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু যে সকল 9 জন প্রবাসীর যে সকল মরদেহ ইতিমধ্যে পৌঁছেছে এবং তাদের যে সকল নিকটাত্মীয় এবং আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এবং আপনি জানেন যে প্রাথমিকভাবে আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ধরনের আসলে সহযোগিতা করা হয়, পরিবহন খরচ এবং দাফন খরচ বাবদ প্রাথমিকভাবে 35,000 টাকার একটা অনুদান দেওয়া হয়, সেটা কিন্তু প্রত্যেকটা পরিবারের ইতিমধ্যে হস্তান্তর একদম শেষ কার্যক্রম ইতিমধ্যে দেওয়া হয়েছে। কিছু পরিবার বাকি আছে এবং বিকেল 4টার পৌঁছানোর কথা থাকলেও কিছুটা দেরি করে বিমানবন্দরে এসে পৌঁছেছে মরদেহগুলো। এবং এখন সর্বশেষ যে কার্যক্রমগুলো চলছে যে পরিবারের মাঝে যে 35,000 টাকার যে অনুদান সেটাকে হস্তান্তরের কার্যক্রম চলছে। এবং আপনি বলছিলেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসে পৌঁছেছে কিনা, প্রবাসী কল্যাণ মন্ত্রী এখন এসে পৌঁছেনি, যেহেতু এখনো কিছু আনুষ্ঠানিক কিছু কার্যক্রম বাকি রয়েছে, আমরা আশা করছি কিছুক্ষণের মাঝে আসলে তিনি পৌঁছাবেন এবং প্রবাসীদের 9 জন যে পরিবার আছে তাদের মাঝে আসলে লাশ হস্তান্তর এবং আর্থিক অনুদানে যেটা আসলে হয়ে থাকে প্রতিবারই সেটা আসলে তিনি কিছুক্ষণের মাঝে আসলে দিবেন। তো এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ সারা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির মৃতদেহ দেশে এসে পৌঁছেছে এরই মধ্যে, আর সেই আপডেটই তিনি আমাদের জানাচ্ছিলেন। পটুয়াখালীর লাউকাঠি নদীতে একটি সেতুর অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অন্তত 20,000 মানুষ। ভোগান্তি দূর করতে সেতুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশলী জানিয়েছেন সেতু নির্মাণে সমীক্ষা শেষ হয়েছে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী শহরে যাতায়াতের সবচেয়ে সহজ পথ হওয়ায় লাউকাঠি নদীর খেয়াঘাট ব্যবহার করেন লাউকাঠি, মৌকরণ, দুমকির, শ্রীরামপুর, লেবুখালী, মুরাদিয়া, আঙ্গারিয়া সহ বাউফলের কয়েকটি ইউনিয়নের মানুষ। বন্যার সময়, বৃষ্টির সময় তো খুব নামতে কষ্ট হয়। বর্ষা দিনে একটু জোয়ার ভাটা স্রোত হয়, একটু সমস্যা তো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের পাশাপাশি প্রতিদিন এই পথে চলাচল করেন বিপুল সংখ্যক নারী। তবে বর্ষায় নদীর ঢেউ আর পিচ্ছিল ঘাটে ওঠানামা করতে গিয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। আমরা চাই যে জায়গা ব্রিজ হোক, জনগণের সুবিধা। এখানে অনেক রোগী এবং জনসাধারণ ছাত্রছাত্রীরা পারাপার করে, খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজটা দরকার আমাদের। শিশু কোলে নিয়ে খেয়ায় ওঠানামা কিংবা দীর্ঘ সময় অপেক্ষা, সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। এই দুমকি, লাউকাঠি,
এবং পটুয়াখালী সদর এই 3টে উপজেলার সাথে কানেক্টিং হবে এবং জেলা মহাসড়ক এবং বিভাগীয় শহর হবে এবং একটি পর্যটন নগরী হবে। স্থানীয় সরকার প্রকৌশলী জানান, লাউকাঠি নদীতে পায়রা সেতুর মতো সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। নদীর নাব্য ও প্রবাহ ঠিক রেখে সেতুটি নির্মাণের পাশাপাশি এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চাইনিজ এক্সপার্ট এখানে আসছে এবং ওনাদের সহায়তায় আমরা এই ডিজাইনটা আমরা করব, নকশা প্রণয়ন করব এবং অনেক দূরে পিলার দেব ইনশাল্লাহ। লেবুখালীতে যে ব্রিজটা আপনারা দেখেন, এখানে মাঝখানের পিলার দুটা কিন্তু 200 মিটার দূরে এবং আমরা চেষ্টা করছি যে এই নদীর ওপারে একটা পিলার, এপারে একটা পিলার দিয়ে নদীটাকে একদম মুক্ত রেখে কিভাবে সেতুটা নির্মাণ করা যায়। সেতু নির্মাণ হলে ঝুঁকিপূর্ণ খেয়া পারাপার থেকে মুক্তি মিলবে হাজারো মানুষের। পাশাপাশি পটুয়াখালীর সঙ্গে আশেপাশের উপজেলার যোগাযোগ হবে সহজ। বনশ্রী হালদার, ৭১। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে চট্টগ্রামের গ্যাস নির্ভর কারখানায় সার ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী কারখানাগুলো। এদিকে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে 5 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে। প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও এই সার কারখানায় এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে মাত্র 5 মিলিয়ন ঘনফুট। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। মহেশখালী ভাসমান গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ কমে গেলে সরবরাহ বন্ধ হয় শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে। তবে এখন সরবরাহ বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রটিতে 38 মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে। এদিকে গ্যাস বিদ্যুতের অভাবে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্পগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ ছাড়া, গ্যাস ছাড়া 1 মিনিটও কোনো কারখানা চলবে না। সুতরাং এটাতে গ্যাস না পাওয়া এবং সাথে সাথে বিদ্যুতের যে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এইটা বাংলাদেশের যে এখন আমাদের রপ্তানিমুখী শিল্প বলেন, অভ্যন্তরীণ শিল্প, সবগুলিকে কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা গ্যাসের জন্য আমরা বয়লারগুলি চলে না গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমাদের ইটিপিগুলি চলে না, আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, অনেকগুলি গ্যাস নির্ভর ইকুইপমেন্ট আছে। কখনো কখনো যদি আমরা কিছু প্রসেসে হয়তো কিছু দূর গেলাম, এখন যাওয়ার পরে এটা একটা যদি আপনার একটা প্রসেস মিনিমাম সম্পন্ন করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, আপনি 2 ঘন্টা চালাইলেন, 2 ঘন্টা পরে কোনো কারণে আপনার আবার ইলেকট্রিসিটি থাকতেছে না, তখন কী হইতেছে, এখানে আপনার প্রথমে আপনি এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপরে ওয়াশিং করার লাগে, একটার সাথে আরেকটা প্রসেস কো-রিলেটেড। কারখানা ও বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে বাইরের দেশ থেকে এলএনজি সহ জ্বালানি কার্গোর সরবরাহ আগে থেকে নিশ্চিত করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। অকটেন, ডিজেল এই সাইডটা ডিল করে পেট্রোলিয়াম কর্পোরেশন, আর ওইদিকে এলএনজি সাইডটা ডিল করে পেট্রোবাংলা। ওনাদের উচিত এই মুহূর্তে আপনার এলএনজি এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাইটাকে এনশিওর করা, যাতে করে পাওয়ার প্ল্যান্টগুলো ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। মহেশখালীর 2টি ভাসমান টার্মিনাল থেকে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে 790 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমেরিকান অ্যাক্সিলারেট এনার্জি সরবরাহ করছে 270 মিলিয়ন ঘনফুট এবং সামিট করছে 520 মিলিয়ন ঘনফুট, জানিয়েছেন আরপিজিসিএল কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দেশে 70% স্ক্র্যাপ লোহা ও ইস্পাত সরবরাহ করে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। দুর্ঘটনা ও শ্রমিকদের মৃত্যু ঝুঁকিও বেশি এ শিল্পে। তাই এই সেক্টরে নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ইনস্টিটিউট করার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ইয়ার্ডগুলোর কার্যক্রম ও মানদণ্ড মানা হচ্ছে কিনা তদারকি করতে সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সেল গঠনেও জোর দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। হংকং কনভেনশন অনুযায়ী শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙার আগে প্রতিটি জাহাজের চূড়ান্ত জরিপ করতে হয়। তালিকা ও পরিপূর্ণ তথ্য রাখতে হয় জাহাজে থাকা বিপজ্জনক পদার্থ, গ্যাস ও তাদের অবস্থানের। বাধ্যতামূলক সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাও।
এছাড়া শ্রমিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী দেয়া, পাশাপাশি জাহাজের বদ্ধ প্রকোষ্ঠ বা ট্যাঙ্ক থেকে গ্যাস অবমুক্ত হয়েছে কিনা তাও নিশ্চিত করা বাধ্যতামূলক। সম্প্রতি ফেরদৌস শিপ ও রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় 9 শ্রমিকের মৃত্যুর পর গ্রিন সনদ পাওয়া ইয়ার্ডগুলোতে এই বিষয়গুলো কতটুকু মানা হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়মিত তদারকির জন্য সরকারি সংস্থাগুলো ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সেল থাকা প্রয়োজন বলছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই সেক্টরকে কাজ করার জন্য আপনারা যদি সজাগ থাকেন, আলাদা একটা বডি থাকবে এই ধরনের বিষয়গুলো কনফার্ম ছাড়া কোনো শ্রমিকের মৃত্যু যেন না হয়, সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা আলাদা বডি থাকা উচিত। ইয়ার্ডটা কিন্তু এই পুরো ব্যবস্থাটা হচ্ছে একটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যে অনেকগুলো অর্গানাইজেশনের মাধ্যমে তারা সার্টিফিকেটটা পেয়ে থাকে। আমরা হচ্ছে এই ইয়ার্ডের পার্টিকুলার একটা পার্ট আমরা এটাকে অবজার্ভ করি। প্রশ্ন রয়েছে শ্রমিকদের প্রশিক্ষণ নিয়েও। জাহাজ ভাঙার বিশেষায়িত এই সেক্টরে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে শ্রমিকদের জন্য একটা বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র দরকার, যেখানে আপনার শ্রমিকরা হাইটেক আপনার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা বুঝবে, দেখবে, শিখবে। দেশের ইস্পাত ও লোহার রড নির্মাণ শিল্পে কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ লোহার যোগান দেয় জাহাজ ভাঙা শিল্প। অর্থনীতিতে অবদান রাখা এই শিল্পের সম্ভাবনাকে ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা। বাংলাদেশের প্রায় 60 থেকে 70% লোহা সাপ্লাই হয় এই শিপ রিসাইক্লিং থেকে। আর একটা দেশের উন্নতির জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্টিল ইজ এ মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই শিপ রিসাইক্লিংকে অবহেলা করতে পারি না। গত এক যুগে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে মৃত্যু হয়েছে 161 শ্রমিকের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।